হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাতে ক্লাস 12-এর সেমিস্টার 3 যারা আছো তাদের ইকোনমিক্সের ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে ডেসক্রাইব করব। তো ফার্স্ট চ্যাপ্টারটাতে দেখো কি আছে। ফার্স্ট চ্যাপ্টারটাতে রয়েছে কিছু মৌলিক ধারণা, সাম বেসিক কনসেপ্টস। এবার এখানে ইকোনমিক্সের কিছু বেসিক কনসেপ্ট আমাদেরকে পড়তে হবে। তবে সবার প্রথমে এটা জানতে হবে যে আমরা সেমিস্টার 3-তে ইকোনমিক্সের যে টপিকটা পড়ব সেই টপিকটা হলো ম্যাক্রো ইকোনমিক্স। তো এই যে ম্যাক্রো ইকোনমিক্সের কথাটা আমি বলছি তোমাদেরকে, তাহলে আগেই ফার্স্টে আমাদেরকে জেনে নিতে হবে হোয়াট ইজ ম্যাক্রো ইকোনমিক্স। অর্থনীতিতে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি তোমরা এর আগের দুটো সেমিস্টারে অলরেডি পড়ে এসেছো। তো এই আলোচ্য বিষয়গুলোকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হলো মাইক্রো ইকোনমিক্স আর একটা হলো ম্যাক্রো ইকোনমিক্স। তো এই মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স যেটা রয়েছে ব্যষ্টিগত আর সমষ্টিগত, এটা হলো মাইক্রো, এটা হলো ম্যাক্রো। ঠিক আছে, মাইক্রো বলতে জিনিসটা বুঝতেই পারছো যে অল্প ছোট কিছু বিষয়কে নিয়ে আলোচনা করা, যেরকম ধরো চাহিদা, যোগান, ভোগ, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে যখন অর্থনীতি আলোচনা করে তখন সেটাকে আমরা বলে থাকি মাইক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো ইকোনমিক্স হলো কি, যখন অর্থনীতির আলোচ্য বিষয়ের পরিসরটা অনেক বেড়ে যায় তখন সেটাকে আমরা ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে ফেলে থাকি। যেরকম ধরো একটা দেশের জাতীয় আয়, দেশের সঙ্গে বিদেশের ব্যবসা বাণিজ্য, দেশের কৃষিক্ষেত্রে কিভাবে কৃষিক্ষেত্রের পরিবর্তন এসছে, কৃষির কী সমস্যা ছিল, কিভাবে বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে কৃষিতে বিপ্লব এলো, তারপরে হচ্ছে কৃষির উৎপাদনশীলতা বাড়ানো কিভাবে যায়, এই রকম পুরো কৃষির বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা, সমগ্র শিল্পকে নিয়ে আলোচনা করা, সমগ্র ব্যবসা বাণিজ্যকে নিয়ে আলোচনা করা, দেশের আয় এবং ব্যয়ের যে বাৎসরিক হিসাব, লেনদেন ব্যালেন্স, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু আমরা ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে আলোচনা করে থাকি। তাহলে ফার্স্টের যে কনসেপ্টটা সেটা জানা গেল যে ব্যষ্টিগত আর সমষ্টিগত অর্থনীতি কাকে বলে। নেক্সট যেটা আসছে সমষ্টিগত অর্থনীতির আলোচ্য বিষয়। সমষ্টিগত অর্থনীতির আলোচ্য বিষয়গুলো আমি তোমাদেরকে এক্ষুনি বললাম। দেশের সামগ্রিক উৎপাদন, একটা দেশে একটা বছরে কত পরিমাণ উৎপাদন হচ্ছে সেটা, আয়ের স্তর কেমন আছে, জাতীয় আয়, আন্তর্জাতিক বাণিজ্য এক্সপোর্ট ইম্পোর্ট, সরকারের কাজকর্ম, সরকার কী ধরনের কাজ করছে এবং আয় স্তরের ওপরে তার কী প্রভাব পড়ছে, সরকার প্রাথমিক ক্ষেত্রের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে না মাধ্যমিক ক্ষেত্রের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে না সেবামূলক ক্ষেত্রগুলোর ওপর বেশি গুরুত্ব দিচ্ছে, এর ওপর অর্থনীতিতে কী ধরনের পরিবর্তন আসছে, গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট অর্থনীতিকে বুস্ট করছে কি করছে না, এই সমস্ত বিষয় নিয়ে ব্রডলি যে অ্যানালিসিসটা হয় সেটাকে কিন্তু আমরা স্বভাবতই ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে আলোচনা করে থাকি। এরপরে নেক্সট যে টপিকটা পড়াবো সেটা হলো কি মজুদ এবং প্রবাহ, স্টক অ্যান্ড ফ্লো। মজুদ এবং প্রবাহ বিষয়টাকে বোঝাচ্ছে যখন কোনো একটা, ধরো মজুদটাকে আমি একটা সহজ উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি। ধরো একটা চৌবাচ্চার মধ্যে জল রয়েছে, ওটা হলো কি মজুদ আছে। ঠিক আছে, দেশে যে পরিমাণ অর্থ রয়েছে সেটা হলো আমাদের দেশের নিজস্ব মজুদ। এবার বলা হচ্ছে ধরো ওই যে চৌবাচ্চাটার মধ্যে জল ছিল, চৌবাচ্চাটার সাইডে একটা ফুটো আছে, সেটাকে খুলে দেওয়া হলো, তাহলে জলটা স্পিডে বেরিয়ে আসবে। এই যে জলটা বেরিয়ে আসা, এটাকেই বলা হয় কি প্রবাহ। সঞ্চিত হয়ে থাকা, একটা জায়গায় থাকা, সেটা হলো মজুদ, এবং সেটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাওয়া, সেটাকে বলা হয় প্রবাহ। যেরকম ধরো অর্থের ক্ষেত্রে আমরা বলতে পারি যে যখন আমরা দ্রব্য সামগ্রী কেনাবেচা করি তার মাধ্যমে অর্থের প্রবাহ ঘটে, অর্থ একজনের হাত থেকে আরেকজনের হাতে স্থানান্তরিত হতে থাকে। এই অর্থের প্রবাহ যত বাড়ে অর্থনীতি কিন্তু তত বেশি শক্তিশালী হয়ে ওঠে। অর্থনীতি শক্তিশালী হতে গেলে অর্থের মজুদ যেরকম দরকার, সেরকম আধুনিক অর্থনীতিবিদদের মতে প্রবাহ কিন্তু অনেক বেশি হওয়া দরকার। কারণ প্রবাহ যত বেশি হবে তত দেখা যাবে মানুষের আয়ের স্তর বাড়বে, জিনিসপত্রের উৎপাদন বাড়বে এবং সরকারের আয়ও কিন্তু বৃদ্ধি পাবে।
পরবর্তী বলা হচ্ছে প্রকৃত এবং বাঞ্ছিত বা পরিকল্পিত তথ্য। প্রকৃত তথ্য বলতে কি বোঝায়? যেরকম ধরো বলা হলো যে এই বছরে বা 2025 সালে আমাদের দেশের জাতীয় আয় কত ছিল, এই জাতীয় আয়টা কত ছিল সেটা হলো প্রকৃত তথ্য, মানে এক্স্যাক্ট ওটাই, ঠিক আছে? সেটা 2025 শেষ হওয়ার পরে আমরা সেই প্রকৃত তথ্যটা পেতে পারি। এবার যেটা বাঞ্ছিত বা পরিকল্পিত, মানে ধরো আমরা এক্সপেক্ট করছি 26 সালের অর্থনীতি যেভাবে চলছে তাতে 26 সালে জাতীয় আয় কত হতে পারে। এই যে কত হতে পারে তার পাশে একটা কোয়েশ্চেন মার্ক আছে, তার মানে কি সেটা কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না। এমন কোনো তথ্য যেটাকে আমরা পরিকল্পনা করি বা অ্যাজাম্পশন করি সেটাকে পরিকল্পিত তথ্য বলা হয়ে থাকে, আর যেটা কোনো অ্যাজাম্পশনের ওপর নির্ভর করে না, বাস্তবে যেটা ঘটে গেছে সেটাকেই আমরা প্রকৃত তথ্য বলে থাকি। নেক্সট হলো কি কালানুসারী তথ্য এবং একই সময়ের তথ্য। কালানুসারী তথ্য বলতে বোঝাচ্ছে, যেরকম ধরো যদি বলি যে ভারতে বিগত 10 বছরে জাতীয় আয়ে কী ধরনের পরিবর্তন এসেছে, তাহলে কি হবে 2025 সাল অবধি যদি আমরা দেখি তাহলে আমরা 2015 থেকে 25 এই যে 10 বছর, এই 10 বছরের জাতীয় আয়টাকে নেব, নিয়ে দেখব যে কী ধরনের পরিবর্তন এসেছে। একটা নির্দিষ্ট কাল, একটা নির্দিষ্ট সময়কাল, মানে বিগত 10টা বছরকে নেওয়া হলো, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা বলছি কালানুসারী তথ্য। একই সময়ের তথ্য, ধরো একটা বছরের মধ্যে বিভিন্ন মাসগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কত ছিল, বা একটা বছরে একটা দেশে প্রত্যেকটা পরিবারের আয় কত, এই সমস্ত ধারণাগুলোকে আমরা বলে থাকি একই সময়ের তথ্য, মানে একই বছরের মধ্যে ধারণা। আর যখন কালানুসারী তথ্য বলা হয় তখন একটা নির্দিষ্ট টাইম স্প্যান, সেটা 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে, 50 বছর হতে পারে, সেই সময়ের মধ্যে কী ধরনের পরিবর্তন ঘটেছে রাশি তথ্যের, সেটাকে আমরা কালানুসারী তথ্য বলে থাকি। এরপরে নেক্সট হলো কি ভোগ্যদ্রব্য এবং মূলধনী দ্রব্য। দ্রব্যকে সাধারণত আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হলো ভোগ্যদ্রব্য, একটা হলো মূলধনী দ্রব্য। ভোগ্যদ্রব্য বলতে বোঝায় যে সমস্ত দ্রব্যগুলোকে আমরা সরাসরি ভোগের কাজে ব্যবহার করে থাকি। খাদ্যদ্রব্য হতে পারে, পোশাক আশাক হতে পারে, কিছু লাক্সারিয়াস জিনিস হতে পারে যেগুলোকে আমরা নিজেদের ভোগের জন্য ব্যবহার করি। আর মূলধনী দ্রব্য বলতে কি বোঝায়? মূলধনী দ্রব্য বলতে অর্থনীতিতে এমন দ্রব্যকেই বোঝানো হয়ে থাকে যেগুলো পরবর্তী বছরে উৎপাদনের কাজে ব্যবহার করা হবে। যেরকম ধরো যন্ত্রপাতি, যেরকম ধরো জমি, যেরকম ধরো ফসলের বীজ, এই জিনিসগুলো কিন্তু পরবর্তী বছরগুলোতেও উৎপাদনের কাজে ব্যবহার করা হয়ে থাকে, সেই জন্য এই ধরনের দ্রব্যগুলোকে মূলধনী দ্রব্য বলা হয়ে থাকে। এরপরে বলা হচ্ছে ভোগ ব্যয়, সঞ্চয় এবং বিনিয়োগ। তাহলে ভোগ্যদ্রব্য কেনার জন্য আমরা যে ব্যয় করি সেটাকে বলা হয় ভোগ ব্যয়। সঞ্চয়, মানুষ যে আয়টা করে সেই আয়ের দুটো অংশ থাকে, একটা অংশ সে ভোগ্যদ্রব্য কেনার জন্য খরচ করে, আরেকটা অংশকে সে কী করে, সঞ্চয় করে রাখে। আয়ের যে অংশটা ব্যয় হয় না, যে উদ্বৃত্ত অংশটা থেকে যায়, যেটা খরচ করে না মানুষ, সেটাকে সঞ্চয় বলা হয়ে থাকে। আর বিনিয়োগ কি? বিনিয়োগ হলো যেটা উৎপাদনের কাজে পুনরায় খরচ করা হয়, পুনরায় ইনভেস্ট করা হয়, পুনরায় সেটাকে মানে সেই অর্থটা দ্বারা পুনরায় আবার উৎপাদনের কাজে ব্যবহার করা হয়, সেটা দিয়ে কাঁচামাল ক্রয় করা হয়, সেটা দিয়ে কোনো জমি লিজে নেওয়া হয়, সেটাকেই আমরা কি বলে থাকি, বিনিয়োগ বলে থাকি। মানে বিনিয়োগের মাধ্যমে পুনরায় আবার মূলধন সৃষ্টি হয়ে থাকে। এরপরে বলেছে কি অবচয় বা ডেপ্রিসিয়েশন। কোনো জিনিস, কোনো মূলধনী দ্রব্যকে আমরা ক্রমাগত ব্যবহার করতে থাকলে ওই মূলধনী দ্রব্যের কিছুটা মাত্রায় তার গুণগত মান নষ্ট হয় এবং তখন সেটাকে পুনরায় তার পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে আনার জন্য যে খরচাটা করতে হয় সেটাকে আমরা অবচয় বা ডেপ্রিসিয়েশন বলে থাকি। যেরকম ধরো কোনো একটা বছরে একটা মেশিন কেনা হলো, সেই মেশিনটা চলতে চলতে হঠাৎ করে ধরো মেশিনটা খারাপ হলো, তখন আমরা আবার কি করলাম, মেকানিক্স ডেকে সেই মেশিনটাকে ঠিক করালাম। তাহলে এই মেশিনটা ঠিক করতে যে খরচাটা হলো সেটাই হচ্ছে কি ওই মেশিনের অবচয় বা ডেপ্রিসিয়েশন।
নেক্সট বলা হচ্ছে কি বিনিয়োগ। এই বিনিয়োগ আবার দু ধরনের হয়ে থাকে, একটা হলো স্বয়ংভূত আর একটা হলো উদ্ভূত বিনিয়োগ। স্বয়ংভূত বিনিয়োগের ক্ষেত্রে কি হয় জানো তো, স্বয়ংভূত বিনিয়োগের ক্ষেত্রে বাজারে দ্রব্য মূল্য যাই থাক, ওই দ্রব্যটার বাজার দাম যাই থাক না কেন, বিনিয়োগ কনস্ট্যান্টলি চলতে থাকে। তো সেই জন্য স্বয়ংভূত বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু বিনিয়োগ রেখাটি, এই ইনভেস্টমেন্ট রেখাটি কিন্তু কি হয়ে থাকে, অনুভূমিক অক্ষের সমান্তরাল হয়ে থাকে। প্রাইস যাই হোক না কেন, প্রাইস এক্ষেত্রে কনস্ট্যান্ট, কিন্তু দেখা যাচ্ছে যে তোমার বিনিয়োগ কিন্তু বেড়ে যাচ্ছে, প্রাইসের এখানে বাড়া কমা কিছু কিন্তু নেই। কিন্তু উদ্ভূত বিনিয়োগের ক্ষেত্রে আবার কি হয়, উদ্ভূত বিনিয়োগের ক্ষেত্রে দেখা যায় যে এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই রেখাটা কিন্তু কি হয়ে থাকে, ঊর্ধ্বমুখী হয়ে থাকে, ঠিক আছে। মানে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সময়ের সাথে সাথে কিন্তু বিনিয়োগের পরিমাণটার একটা পরিবর্তন ঘটছে। এরপরে নেক্সট যেটা পড়বো সেটা হলো কি হস্তান্তর আয়। হস্তান্তর আয় বলতে এমন আয়কে বোঝানো হয়ে থাকে যে আয়টার বিনিময়ে আমাদেরকে কোনো পরিশ্রম করতে হয় না, বিনা পরিশ্রমে যে অর্থ পাওয়া যায় সেটাকে হস্তান্তর আয় বলা হয়ে থাকে। যেরকম ধরো আমরা ভিখারিকে কোনো অর্থ দিলাম, বা সরকার বেকার ভাতা দিল, বার্ধক্য ভাতা দিল, এই ধরনের অর্থগুলোর বিনিময় সরকার কোনো ধরনের পরিষেবা জনসাধারণের কাছ থেকে নেয় না, বা আমরা যখন ভিখারিকে কোনো অর্থ দিই তার বিনিময়ে তার থেকে কোনো পরিষেবা আশা করি না। তো যখন কোনো কাজ আমরা বিনা পরিশ্রমে পেয়ে থাকি তখন সেটাকে বলা হয়ে থাকে হস্তান্তর আয়। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই হস্তান্তর আয় কিন্তু জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয়। এরপরে বলা হচ্ছে কি উন্মুক্ত ও বদ্ধ অর্থনীতি। উন্মুক্ত এবং বদ্ধ অর্থনীতি বলতে বোঝাচ্ছে, বদ্ধ অর্থনীতি হলো যখন কোনো একটা দেশ বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে না, সম্পূর্ণ বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক বন্ধ থাকে, দেশের ভেতরেই উৎপাদন হয়, বিদেশ থেকে কিছু আমদানি রপ্তানি করা হয় না, তখন তাকে বদ্ধ অর্থনীতি বলা হয়। আর যখন একটা দেশ বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করে তখন তাকে, এবং আমদানি রপ্তানি হয়, তখন তাকে উন্মুক্ত বাণিজ্য বা উন্মুক্ত অর্থনীতি বলা হয়ে থাকে। তো মোটামুটি আমি ইকোনমিক্সের তোমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা ছিল সাম বেসিক কনসেপ্টস, এই ফার্স্ট চ্যাপ্টারের বেসিক কনসেপ্টগুলো আমি তোমাদেরকে সবটাই বুঝিয়ে দিলাম। তো এবার যেটা বলার, যে যদি তোমার মানে এই চ্যাপ্টারটা ওরিয়েন্টেড তোমরা যদি মানে আরও কিছু ভালো কিছু প্রশ্ন পেতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাকে মেসেজ করো। আমি তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেনের মানে শর্ট কোয়েশ্চেনগুলো এমসিকিউগুলো কীরকম আসবে সেটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেব। হ্যাঁ, তবে একটা বিষয় আছে যে চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে যদি এই প্রশ্নগুলো নিতে হয় তাহলে অবশ্যই সেটার জন্য কিন্তু তোমাদেরকে সামান্য কিছু পে করতে হবে। সেটা তোমরা বোথ ইংলিশ ভার্সন অ্যান্ড বেঙ্গলি ভার্সন দুটো ভার্সনের জন্যই তোমরা পেতে পারো। এবং তোমরা যদি ইকোনমিক্সের মডেল সেট নিতে চাও, যেটা তোমরা প্র্যাকটিস করবে, সেরকমও কিন্তু তোমরা ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ভার্সন বোথ আমার কাছে পেয়ে যাবে। সেটা খুব নমিনাল চার্জ দিতে হবে। যারা ইন্টারেস্টেড থাকবে তারা আমাকে কমেন্ট বক্সে মেসেজ করবে, আমি তখন তাদের সাথে ডিটেলসে বিষয়টা নিয়ে আলোচনা করে নেব। ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও, এবং বেল আইকনটিকে সবাই কিন্তু অন রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা পাওয়ার জন্য। পরবর্তী সেকেন্ড চ্যাপ্টারটা নিয়ে আবার খুব শিগগিরই চলে আসছি। আজকে এখানেই শেষ করছি, টাটা।